বান্ধবীর বিয়ের আরো 5 দিন বাকি, কিন্তু সকাল থেকে শুনছি বান্ধবীকে নাকি পাওয়া যাচ্ছে না। ভাবছি আমাকে ধরে আবার বিয়ে করিয়ে দিবে না তো। ভেবেই খুশি লাগছে, কারণ জিজুটা অনেক হ্যান্ডসাম। আমি বান্ধবীকে আগের থেকেই বলতাম তোর হবু বরকে আমার কাছে দিয়ে দে। সেটা শুধু দুষ্টামি করে বলতাম নিশ্চয়, কিন্তু আজ মনে হচ্ছে এই কথাটা আবার সত্যি হয়ে যাবে নাকি। আসলে আমার বান্ধবী রুমাইশার যার সাথে বিয়ে হচ্ছে সে হলো ওর খালাতো ভাই, লন্ডন থাকে। ওর খালাতো ভাই ওকে অনেক পছন্দ করে, আর রুমাইশাও আমাকে বলেছিল ও নিজেও ওকে অনেক পছন্দ করে। তাহলে আজকে শালিটা কোথায় পালিয়ে গেল বুঝলাম না। ওনারা লন্ডন থেকে খালার বাসায় এসেই এইখানেই বিয়ে করবে, তারপর রুমাইশাকে নিয়ে আবার লন্ডন চলে যাবে। আর আমি বান্ধবীর বিয়ের 5 দিন আগেই চলে এসেছি। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি, নিচ থেকে বেচারা টেনশনে হ্যান্ডসাম জিজুটা চিল্লিয়ে ওর খালা মানে রুমাইশার মাকে বলছে, না আমি কিছু জানি না, রুমাইশা কোথায় গেছে, ওকে এক্ষুনি আমার কাছে এনে দাও, আমি শুধু ওকেই বিয়ে করব। আর শোনো, এমন কিন্তু হবে না যে ওকে পাওয়া যাচ্ছে না তাই বলে ধরে ওর বান্ধবীর সাথে আমাকে বিয়ে করিয়ে দিবে। আমি এটা মানবই না। যার সাথে বিয়ে করতে এসেছি ওর সাথেই বিয়ে করব। আর বাকি সবাই ওনাকে শান্ত করার চেষ্টা করে বলছে, শান্ত হ বাবা প্লিজ, ঘরে এমন করিস না, অনেক মেহমান আছে, সবাই কি ভাববে। আমি জানি না রুমাইশা এমন সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। এই সময় জিজুর চেহারা দেখে অনেক হাসি আসছে। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। হঠাৎ রুমাইশার মার চোখ আমার উপর পড়তে উনি এসে আমাকে বলল, তুমি জানো নিশ্চয়ই রুমাইশা কোথায় গেছে, ও তো তোমাকে সব বলে তাই না। আমি আমতা আমতা করে বললাম, না আন্টি আমি তো কিছুই জানি না। জিজু আমার কাছে এসে বলল, তুমি কেন জানো না ও কোথায়, এই ছিল বেস্ট ফ্রেন্ড, এটাকেই বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলে। যেই দিন তোমার সাথে পরিচয় হয়েছি কত কি না বলেছিলে, যে আমরা বেস্ট ফ্রেন্ড, একেবারে বোনের মতো, আরো কত কিছু। এখন কিছু জানো না কেন তুমি। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। আমি বুঝলাম না উনি আমার সাথে এমন করছে কেন। আমি তো আসলেই কিছু জানি না। এইবার রুমাইশার উপর অনেক রাগ লাগছে। আসুক আজকে, ওকে আমি 2টা থাপ্পড় লাগাবো। আল্লাহ জানে ও আবার ফিরে আসবে কিনা, আর যদি না আসে তাহলে কি সবাই এসে আমাকেই বকবে। রুমাইশার মা বলল, আচ্ছা বাবা তুই একটু চল আমার সাথে রুমে, শান্ত হ, তুই তো আমার মেয়েকে চিনিস, ও কখনো এমন করতে পারে না, ও নিশ্চয়ই চলে আসবে। ওনারা রুমে চলে গেল। আমি একটু বিরক্তির চেহারা নিয়ে দাঁড়িয়ে রইলাম। এই সময় ঘরে অনেক হইচই, কিন্তু হঠাৎ এত হইচইয়ের মধ্যে একজনকে আমার চোখে পড়ল। শুধুমাত্র সেই ব্যক্তিটাই একা যে এই সময় শান্তিতে বসে আছে, পায়ের উপর পা উঠিয়ে বসে, হাতে একটা জুসের গ্লাস। দেখে তো আমি নিজেও এক গ্লাস ক্রাশ খেয়েছি, কিন্তু এই সময় অনেক রাগ লাগছে, তাই গিয়ে রুমে বসে রইলাম। একটু পরে হঠাৎ মনে হলো বাহিরে রুমাইশার আওয়াজ। আমি তাড়াতাড়ি দরজা খুলে নিচে গেলাম। দেখলাম রুমাইশা দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ওর মা আর হবু বর। আমি রাগে নিচে গিয়ে রুমাইশার সামনে গিয়ে বললাম, কোথায় চলে গিয়েছিলি হুম, আমাকেও বলে যাসনি, আর কাউকে বলে যাসনি। জানিস তোর জন্য সবাই আমাকে খারাপ ভাবেছে। আন্টি যে আমাকে অনেক বিশ্বাস করে উনিও, আর সবাই কত টেনশনে ছিল বেচারা জিজু। রুমাইশা ভ্রু কুচকে বলল, তোমরা সবাই এমন করছো কেন। আমি তো একটু রুবিনার বাসায় দিয়েছিলাম, আর সকাল সকাল যেতে হয়েছে কারণ ও আজকেই ওর শ্বশুর বাড়ি চলে গেছে, সকালে আমার বিয়েতেও আসতে পারবে না। ওর সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, আর সবাই তো কাজে ব্যস্ত ছিল, তাই কাউকে বলতে পারিনি। রুমাইশা আমার দিকে তাকিয়ে বলল, তুই তো ঘুমিয়েছিলি তাই তোকে বলিনি, কিন্তু আমি তো ফরহানের কাছে বলে গিয়েছিলাম, ও কি তোমাদের কিছু বলেনি। আন্টি বলল, আচ্ছা রাখ এইসব, এরপর থেকে আমাকে বলে যাবি। এখন মেহমানের সামনে অনেক গন্ডগোল লেগে গেছে, ওরা সবাই আবার কাজে ব্যস্ত হয়ে গেল। আমার এখন আরো বেশি রাগ লাগছে। এই ফরহানটাকে, সে যদি জানতো যে রুমাইশা কোথায় গেছে তাহলে সবাইকে বলল না কেন, কেন আমার সবার সামনে আমার কথা শুনতে হলো। আমার চোখ আবার গেল সেই শান্তিময় চিন্তা ছাড়া ব্যক্তিটার উপর। সেইভাবেই বসে আছে এখনো, কিন্তু খেয়াল করলাম আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমি ওপরের দিকে তাকিয়ে বিশাল একটা ভাব নিয়ে ভেঞ্চি কেটে সেখান থেকে চলে এলাম। আমার নাম রাইসা জাহান, মা নেই, কিন্তু বাবার একমাত্র কন্যা আমি। বাবার স্বপ্ন পূরণ করতে এখন আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি। আগে বেশিরভাগ হোস্টেলেই থাকতাম, কিন্তু এখন বাবার সাথেই থাকি। বাবার আদরে অনেক বেশি দুষ্টু হয়ে গেছি। আমাদের ফ্রেন্ড সার্কেলে আমার মতো কেউ নেই, কিন্তু এখন আবার আমার সাথে থেকে থেকে সবাই আমার মতো হয়ে গেছে। আমি আবার চুপচাপ স্বভাবের না, যেখানে আমার যা বলা উচিত আমি বলেই ছাড়ি, কিন্তু শুধুমাত্র উচিত কথাই বলি। আর আমি সবাইকে যথেষ্ট সম্মানও করি। বসে বসে ফোন চাপতে ব্যস্ত আমি, আমার কিছুই করার নেই। নিচে গিয়েছিলাম আন্টির কাছে। আন্টি এক কথাই বলেছে, তোমার এখানে কোনো কাজ করতে হবে না, তুমি বিয়েতে এসেছো, তুমি শান্তিতে ঘুরে বেড়াও, মজা করো। আর রুমাইশাও ব্যস্ত একেবারে ওর বিয়ে নিয়ে। এইদিকে আমার কিছুই করার নেই। ফোন রেখে বারান্দায় গেলাম। নিচে ওদের অনেক বড় জায়গা, মানে মাঠের মতো, আবার ওরা সেখানে বাগানও করেছে, অনেক সুন্দর করে সাজানো, আর সেখানে একটা বড় দোলনাও রাখা। বারান্দা থেকে নিচে তাকাতেই দেখলাম সেই ছেলেটা আরাম করে দোলনায় বসে আছে। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি ছেলেটার দিকে। কেমন যেন ভ্যাম্পায়ারের মতো দেখা যায়, একেবারে মনে হয় মাথায় কোনো চিন্তা নেই, একেবারে ভ্যাম্পায়ারের মতো কিছুটা রাগী আর কিছুটা রুট চেহারা নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ আমার উপর চোখ যেতেই আমি চোখ পিট পিট করে ওপরের দিকে তাকালাম।
একটু পরে আর চোখে আবার নিচে তাকাতে দেখলাম দোলনায় কেউ নাই। আমি ভ্রু কুচকে তাকালাম, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে এলাম। রুমে এসেই দেখলাম দরজার সামনে সেই ভ্যাম্পায়ারটা দাঁড়িয়ে আছে। অবাক হলাম। ছেলেটা আমার সামনে এসে বলল, তুমি রুমাইশার ফ্রেন্ড রাইট? আপনি কে? ছেলেটা বাঁকা হেসে প্রথমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি এত অবাক বলার বাহিরে। দরজা বন্ধ করে আবার আমার সামনে এসে বলল, আমি ফারহান, রুমাইশার খালাতো ভাই, মানে ওর যার সাথে বিয়ে হচ্ছে তার ছোট ভাই। তাহলে আপনি রুমাইশার ভাই? তাহলে সকালে যখন ও বাইরে গিয়েছিল আপনি তো আপনার আন্টিকে বলতে পারতেন নাকি যে রুমাইশা কোথায় গেছে? ওনাকে আর বাকি সবাইকে এত টেনশনে দেখেও আপনি চুপচাপ বসেছিলেন। ওনার ভাইও তো কত টেনশনে ছিল। গাধা নাকি আপনি? আমি বুঝলাম না। আমার কথার মাঝখানে ছেলেটা আমার হাত ধরে জোরদার একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় আহ আহ করছি, হাত মুচড়ামুচড়ি করছি, কিন্তু অসভ্য বেয়াদব ভ্যাম্পায়ারটা ছাড়িচ্ছে না। একটু পরে আমার হাত ছেড়ে দিতে দেখলাম হাতে একেবারে দাগ পড়ে গেছে, লাল হয়ে আছে। আমি হাত চেপে ধরে বললাম, এ কেমন অসভ্যতা? ভিতরে একটু ম্যানার্স নেই? বেয়াদব, এত খারাপ কেন আপনি? পাগল, এটা কি ছিল? এমন আবার কেউ করে নাকি? সরি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। এত রাগ লাগছে না যে ইচ্ছে করছে পাশের সব আসবাবপত্রগুলো ছুঁড়ে মাথায় মারি। আমি বড় বড় চোখ করে রেগে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে আবার অবাক করে দিয়ে অসভ্যটা বলল, 5 দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে। হোয়াট? কি মানে? কি গার্লফ্রেন্ড? তাও 5 দিনের জন্য? পাগল! অন্যদিকে তাকিয়ে রেগে বললাম, আমি তো শুধু গার্লফ্রেন্ডই হতে বলছি। কেন? আমাকেই কেন বলেন তো? এখানে আরো কত মানুষ আছে। আর তাছাড়া আমি তো ভাবতেই পারিনি আপনার মতো একটা ছেলের গার্লফ্রেন্ড নেই। হাস্যকর। আর 5 দিনের জন্য মানে কি? আমার সাথে কি মস্করা করছেন? ছেলেটা এই পর্যন্ত একবারও রেগে কথা বলেনি, না হেসে কথা বলেছে। সেই রুট চেহারা নিয়ে আবার বলল, বিয়ের আরো 5 দিন বাকি, আর 5 দিন পরে আমি আবার লন্ডন ফিরে যাব, তাই বলছি 5 দিনের গার্লফ্রেন্ড হতে। আমি একটু আজগুবি চেহারা করে বললাম, হ্যাঁ, এটা আবার কেমন কথা? 5 দিন পরে চলে যাবেন ভালো কথা, তাতে আবার 5 দিনের গার্লফ্রেন্ড লাগে নাকি? পাগল টাগল নাকি? আচ্ছা, আপনি আমার হাতের এই অবস্থা কেন করেছেন? এটা শুধু একটা চিহ্ন মাত্র। তোমার হাতের এই দাগ হলো প্রমাণ যে তুমি আমার 5 দিনের গার্লফ্রেন্ড। কি? পাগল! আমি কি আপনাকে হ্যাঁ বলেছি? ঠিক আছে, তাহলেই 5 দিন। আমি যা বলবো তুমি তাই করবে, তাই শুনবে। আমি বুঝতেই পারছি না আসলে কি জবাব দিব। আমি তো অবাক হওয়ার চোটেই পাচ্ছি না, মানে মাথা কাজ করছে না। প্রথম আমি বুঝতেই পারছি না যে এই ধরনের পাগলদের কি বলবো। হ্যাঁ, আমি প্রথমে ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম এত সুন্দর পোলা নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। আর আমার যতই ভালো লাগুক, কিন্তু আমার এমন একজনকে চাই যার আমি প্রথম আর শেষ গার্লফ্রেন্ড থাকবো। ছেলেটা দেখছি পাগল। আমি কিছু বললাম না, নিজে এসেই হাতে কামড় দিয়ে আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। ছেলেটাকে ডেকে বললাম, 1 মিনিট, আপনার কি আর গার্লফ্রেন্ড নেই? আপনি লন্ডন থাকেন, থাকার কথা গার্লফ্রেন্ড। তুমি কি জবাব আশা করছো? হ্যাঁ নাকি না? আজব! আমি সত্যি জবাব আশা করব। আপনার মতো পাগল নাকি মাথায় ছিট আছে? ছেলেটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তোমার ঠোঁটের নিচে তিল আছে। মানে কি? আপনি আমাকে ভালো মতো বাখেননি আর এসেছেন আমাকে গার্লফ্রেন্ড বানাতে? প্রথমে দেখে আমার স্বপ্নের ভ্যাম্পায়ারের মতো মনে হয়েছিল, কিন্তু এ তো দেখছি পাগল। আমি তোমাকে বলেছি না যে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড? তাহলে গার্লফ্রেন্ডের দায়িত্ব পালন করো। আর আমি বলেছি আমি যা বলবো তাই করবে। এটা বলে আমার হাত টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে বলল, যাও বাইরে। কি? চুপ করে রুমে গিয়ে বসে থাকো। এত উড়াউড়ি করো কেন? আমি দাঁত কটমট করছি। মানে আমি এইসব পাগলের আজগুবি কাহিনী দেখে অবাক হচ্ছি, কিছু বলার সময় পাচ্ছি না। একটু আগে সেই বাগানে গিয়েছিলাম আরহান ভাইয়ার সাথে, দোলনায় বসে কথা বলছিলাম। আরহান ভাইয়া হচ্ছে আমাদের সিনিয়র। রুমাইশা আর আমি দুজনেই তাকে ভাইয়া বলে ডাকি। রুমাইশাই উনাকে আসতে বলেছে। এখন ও নিজেই ব্যস্ত, তাই আমি বসে বসে ওনার সাথে কথা বলছিলাম। জানি না কোথা থেকে পাগল ভ্যাম্পায়ারটা এসেই ভাইয়ার সামনেই, আমি তোমাকে বলেছি না যে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড? তাহলে গার্লফ্রেন্ডের দায়িত্ব পালন করো। আর আমি বলেছি আমি যা বলবো তাই করবে। এটা বলে আমার হাত টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে বলল, যাও বাইরে। কি? চুপ করে রুমে গিয়ে বসে থাকো। এত উড়াউড়ি করো কেন? আমি দাঁত কটমট করছি। মানে আমি এইসব পাগলের আজগুবি কাহিনী দেখে অবাক হচ্ছি, কিছু বলার সময়ই পাচ্ছি না। একটু আগে সেই বাগানে গিয়েছিলাম, আরহান ভাইয়ার সাথে দোলনায় বসে কথা বলছিলাম। আরহান ভাইয়া হচ্ছে আমাদের সিনিয়র। রুমাইশা আর আমি দুইজনই তাকে ভাইয়া বলে ডাকি। রুমাইশাই ওনাকে আসতে বলেছে, এখন ও নিজেই ব্যস্ত, তাই আমি বসে বসে ওনার সাথে কথা বলছিলাম। জানি না কোথা থেকে পাগল ভ্যাম্পায়ারটা এসেই ভাইয়ার সামনেই কি সব বলে আমাদের সেখান থেকে নিয়ে এলো। আমি এখন রাগে কি করে ফেলবো আমি নিজেই জানি না। এই মুহূর্তে সামনে যে 2-4টাই হাতে আসবে, খুন করে বসবো। ওইদিকে তাকে জ্বলে জ্বলে দম ছাড়ছি। ফারহান চলে যেতে নিয়ে আবার ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমার নামটা কি? আমি হুশ জ্ঞান ছাড়াই মুখ ফসকে বলে ফেললাম, রাইসা জাহান। মুহূর্তেই আমি নিজেরটা নিজেই অবাক হয়ে ভ্রু কুচকে ফারহানের দিকে তাকাতে ও সেখান থেকে চলে গেল। আমি ব্যাস এইবার রুমাইশার কাছে গেলাম সোজা। আজকে আমি ওকেই খুন করব। কি সব আজব আজব ভাই ওর। আর রুমাইশা নিজেও এমন আজব, আবার বিয়ে করছে এই আজব পাগলের ভাইকে। এখন তো মনে হয় রুমাইশা নিজেও পাগল হয়ে যাবে এমন। রুমাইশার রুমে গিয়ে দরজা বন্ধ করে ওর দিকে তেড়ে এসে বললাম, ওই তোর এই ছিট পাগল ভাইরে কিছু বলবি? কি
কি পেয়েছে কি? এসেই বলে 5 দিনের গার্লফ্রেন্ড হতে, আর এখন এসে কি সব অধিকার খাটানো শুরু করে দিয়েছে। আরহান ভাইয়ার সামনে কি সব বললো, এখন ভাইয়া কি ভাববে? কিছু বলে দে, না হলে এই বাড়িতে তুই বিয়ে করে শ্বশুর বাড়ি বিদায় নিবি, আর আমি ওকে খুন করে থানায় যাব। ও আর গাধাটা নাকি আবার আমার নামও জানে না। মানে আমি বুঝলাম না, আমার নাম জানে না। এমনকি জানিস আমাকে ভালো মতো দেখেও নাই, এসেছে গার্লফ্রেন্ড বানাতে। ওর মতলব কি? আমি কিন্তু সব বুঝি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা হ বাবা, এত রেগে আছিস কেন? ওর কোনো মতলব নাই, আমি জানি ও কিন্তু তেমন ছেলে না, কিন্তু আমি ওকে বলে দেবো যে তোর পিছে না ঘুরে। আমি একটু শান্ত হয়ে বসে আমতমতা করে বললাম, না ঘুরে আমি সেটা বলিনি, ঘুরতেই পারে। মানে এত সুন্দর একটা ছেলে আমার পিছনে ফিদা হলে আমার খারাপ লাগবে না নিশ্চয়ই, কিন্তু এইসব পাগলের মতো কাজগুলো না করলেই হয়। তাছাড়া গার্লফ্রেন্ড হবে নাকি যখন জিজ্ঞেস করেছে ভালো মতোই জিজ্ঞেস করতো, তাহলে আমি হ্যাঁ বলতে পারতাম। কিন্তু আমার মাথা ঘুরিয়ে দিয়ে কি বললো, এই জন্যই তো সকাল থেকে পাগল পাগল করছি। ওহো, পিছনে যেন ঘুরে এটাও চাও, আবার আমার সাথে এসে তেজও দেখাও, ভালোই। আচ্ছা তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত থাক, তোর কাউকে কিছু বলতে হবে না, আমি নিজেই সামলাতে পারি সব। বাইরে গিয়ে আরহান ভাইয়াকে আর দেখলাম না, চলে গেছে হয়তো। থাক, পরে কল করে ফোনে কথা বলে নিব। একটু বোঝাতে হবে, না হলে কি ভাববে আমার কথা। আর আমার এই বিষয়টা একেবারেই পছন্দ না যে কেউ আমার ব্যাপারে ভুল কিছু ভেবে বসে থাকবে। আর আমি যতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার না করব, আমার শ্বাস মনে হয় গলায় আটকে থাকবে। আমি রুমে গিয়ে প্রথমে ভাইয়ার সাথে একটু কথা বললাম বারান্দায় দাঁড়িয়ে। কথা বলার সময় দেখলাম নিচে ফারহান অসভ্যটা দাঁড়িয়ে নিজেও কার সাথে যেন কথা বলছে। হঠাৎ আমার দিকে চোখ তুলে তাকালো। উফ, কি চাহনি বাবা, সত্যিকার ভ্যাম্পায়ারের মতো। আমি আস্তে করে ঘুরে রুমে চলে গেলাম। ভাইয়া তুমি চলে গেলে কেন? না একটা কাজ ছিল তাই। ও আচ্ছা, তাহলে তুমি কিন্তু ভুল কথা চুপ ভেবো না, ছেলেটা আসলেই পাগল। কল কেটে আমি রুমাইশার রুমে গিয়ে টিভি দেখা শুরু করলাম। আর ও বসে ওর রূপচর্চা করতে ব্যস্ত। আমি বসে ভ্যাম্পায়ারের মুভি দেখছিলাম। রুমাইশা বলল, শোন আমি একটু বাইরে যাচ্ছি। আমি টিভি পজ করে বললাম, যা, সর্বপ্রথম তোর মাকে আর তোর হবু বরকে বলে যা, পরে এসে যেন আমাকে তোর বর আবার কিছু না বলে। রুমা এসে ব্যাগ নিয়ে চলে যেতে আমি আবার টিভি অন করলাম। ও ভ্যাম্পায়ারটা এখনই মেটার ঘাড়ে কামড় দিয়ে রক্ত শুষে নিবে। আমি তো এমন ইন্টারেস্ট দিয়ে দেখছি যে একটু পরে টিভির ভেতরে ঢুকে যাব। একটু পরে হঠাৎ পাশে তাকাতে ভয়ে লাফিয়ে উঠলাম। এই ভ্যাম্পায়ার আবার কোথা থেকে এলো? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি, আর ফারহানের বাচ্চা বেডের উপর 2 পা উঠিয়ে আধা শোয়া হয়ে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম, আপনি এখানে কেন? তো তুমি এইসব মুভি পছন্দ করো? এইসব মুভি মানে কি? এটা আমার স্বপ্নের ভ্যাম্পায়ার। স্বপ্নের ভ্যাম্পায়ার মানে আমি ওকে পছন্দ করি অনেক। আর আপনি আমাকে কেন বলবেন? আমি না তোমার বয়ফ্রেন্ড, আমি এখানে থাকবো, যা ইচ্ছা তাই করবো। আর এই 5 দিন তুমি যাকেই পছন্দ করো না কেন তাকে আর দেখতে পারবে না, আর তার সামনে যেতে পারবে না। 5 দিন পর আমি চলে গেলে তোমার যা ইচ্ছা তাই করো। আপনি শুধু আমার উপর গার্লফ্রেন্ডের অধিকার খাটাচ্ছেন। আর আপনি এই 5 দিন কি লাগিয়েছেন? এর থেকে ভালো যদি আমাকে ভালো করে জিজ্ঞেস করতেন যে আমার গার্লফ্রেন্ড হবে কিনা, আমি হয়তো ভাবতাম। আমি আমার সব গার্লফ্রেন্ডদের জন্যই পজিটিভ। সব গার্লফ্রেন্ডদের জন্য মানে? কয়টা গার্লফ্রেন্ড আপনার? বর্তমানে একটাই, তুমি। তার মানে আগে অনেকগুলো ছিল? ছিল, কিন্তু তাদের প্রতি আমি এতটাও গুরুত্ব দিতাম না। মানে 2-1 দিন পর পর একটু ফোনে কথা হতো, ব্যাস। আর তুমি আমার প্রথম বাংলাদেশি গার্লফ্রেন্ড। তাছাড়া তুমি সবসময় আমার চোখের সামনে আছো, তাই তোমার প্রতি গুরুত্ব বেশি দিতে ইচ্ছে করছে। আমি জানি না কেন। আপনি কি বাংলাদেশে এই প্রথম এসেছেন? না, আগেও এসেছি, কিন্তু ভালো মতো ঘোরা হয়নি। এসে ঘরেই বসে থাকতাম। আচ্ছা, আপনি আমার সাথে ঘুরতে যাবেন? কোথায়? চলেন, আমি অনেকদিন ধরে ঘুরি না, সারাদিন পড়তেই থাকি, আর এই কয়েকদিন সময় পেয়েছি। চলেন, আপনাকে আমি ফ্রেন্ড মনে করেই ঘুরবো। কিন্তু আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড। আমি না আপনার মতো পাগল না, আপনার সম্পর্কে না জেনেই আপনাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলবো। এখন আপনাকে আমি শুধুমাত্র ফ্রেন্ড বানাতে পারি। আর আজকে তো শুধু একদিনই আপনার সাথে ঘুরি, পরে ভাববো ব্যাপারটা। ও, তাহলে আজকে তুমি আমার সাথে ডেটে যেতে চাও? দেখেন, আপনার যা ইচ্ছা আপনি মনে করেন। আপনার আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল সেটা তো জানি না, আমার এখনো ভাগ্যে একটাও বয়ফ্রেন্ড জোটেনি। আর আপনি শুধুমাত্র রুমাইশার ভাই দেখে আপনাকে একটু বিশ্বাস করে আমি আপনার সাথে একটু ঘুরতে যেতে চাই। না, আপনাকে আমার সাথে ঘুরতে নিয়ে যেতে চাই, কারণ আপনি তো কিছুই চিনেন না এখানকার। রেডি হয়ে বের হতে ফারহান বলল, আমি গাড়ি বের করছি। ও আচ্ছা, তাহলে আপনি গাড়ি দিয়ে যান, আমি হেঁটে যাই। কেন? এটা বাংলাদেশ, এখানে আপনি গাড়িতে ঘুরে কোনো মজাই পাবেন না। আপনাদের লন্ডনে শুধু গাড়ি দিয়ে ঘুরে। আসেন, রিক্সা দিয়ে যাব। একটা রিক্সা নিয়ে 2 জন উঠে বসলাম। আমি ওকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ওনাকে নিয়ে গেলাম একটা মেলায়। আমি বললাম, দেখেন, এরকম মেলা আপনি আপনার লন্ডনে পাবেন না। বাংলাদেশে আরো অনেক কিছু আছে যেটা আপনি সেখানে পাবেন না। উনি তো কিছুই বলছে না, চুপচাপ দেখছে। আর আমারও কেন জানি ভালো লাগছে, ভিতরে একটা ভাবও চলে এসেছে। এই প্রথম কাউকে এভাবে আমি নিজে ঘুরাচ্ছি। কোনো অন্য দেশের মানুষকে নিজের দেশ ঘুরিয়ে দেখাতে অনেক ভালো লাগে। আবার একটা ভাবও তো থাকে। অবশ্য পুরো দেশ তো ঘুরিয়ে দেখাতে পারবো না, কিন্তু আপাতত শুধু আমাদের এলাকাটাই ঘুরিয়ে দেখাতে পারবো। একটু দূরে হাওয়াই মিঠাই দেখে বললাম, ওই যে হাওয়াই মিঠাই, চলেন। হাওয়াই মিঠাই কি? আবল কটন ক্যান্ডি তো চিনেন নাকি? ও আচ্ছা, কিন্তু আমি খাই না। আরে চলেন। আমি ওনাকে নিয়ে সেখানে গেলাম। ওনাকে দিতে উনি বললেন খাবেন না, মানে খাবেন না। তাই আমি নিজেই একটা নিলাম। আমি খেতে খেতে বললাম,
আপনি কি খেয়েছেন কখনো? খেয়ে দেখলে বুঝবেন হাওয়াই মিঠাই কি। আমি এটা বলে হাওয়াই মিঠাই মুখে দিলে ফারহান আমার মুখের থেকে নিয়ে নিজের মুখে দিয়ে দিল। আমি সাথে সাথে বললাম, কি করছেন এসব? কেন, কি হয়েছে? আল্লাহ, আশেপাশে কত মানুষ, আপনি কি করছেন? তাছাড়া খেতে ইচ্ছে করলে এখান থেকে খান, আমার মুখেরটা। এত ভয় পাও যখন কেন উঠেছো? উফ, আপনি বুঝবেন না, আমি ভয় পাই নাই। তাহলে এইভাবে গলা ফাটিয়ে চিল্লানি দিয়েছো কেন? এটাই তো নাগরদোলায় উঠার মজা। ধুর, আপনি বুঝবেন না, চলেন। আমি যে কেন এসেছি আপনাকে এখানে নিয়ে সবার সামনে ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলেছেন আজগুবি আজগুবি কথা বলে। এটা বলে হাঁটা দিলাম। পিছন থেকে হঠাৎ আমাকে হ্যাচকা টান দিল অসভ্যটা। আমি ওর থেকে দূরে গিয়ে বললাম, ছাড়েন, কি করছেন বুঝতে পারছি না কিছুই। কোথায় চলে যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে এসেছো, এখন নিজে একাই চলে যাচ্ছ? তো আসেন আমার পিছনে পিছনে, আমি কি আপনাকে ফেলে চলে যাচ্ছি নাকি? আজব মানুষ, একটা মানুষ রেগে গেল কি বুঝেন না? না, পিছন পিছন আসতে পারবো না, তোমার সাথে নিয়ে যাও, চলেন। এই জন্যই হয়তো আপনার কোনো গার্লফ্রেন্ড আপনার সাথে কোথাও ঘুরতে যায় না, 2-1 দিন পরে একটু ফোনে কথা বলে, কারণ ওরাও জানে আপনি যে কি। লিসেন, ওরা আমার সাথে কথা বলে না বা ঘুরতে যায় না এমন না, আমি নিজেই অনেক ব্যস্ত থাকি, তাই ওদের টাইম দিই না। আচ্ছা চলেন। সন্ধ্যাবেলা দোলনায় গিয়ে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। দূর থেকে দেখছি ফারহান আসছে আমার দিকেই। আমার সামনে এসেই আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে কি যেন বলল, কিন্তু কিছুই ঠিকমতো শুনতে পারলাম না, কারণ 2 কানেই হেডফোন আর ফুল সাউন্ড। আমি হেডফোন খুলে বললাম, কি তুমি এই সন্ধ্যায় এখানে কি করছো? যাই করছি তাতে আপনার প্রবলেম কি? শাট আপ। আমি বলেছি মাত্র 5 দিনের জন্য তুমি আমার গার্লফ্রেন্ড, আর দেখেছো আজকে একদিন কিভাবে চলেও গেছে। তো আমি কি করব? আপনি নিজেই আমাকে পাগলের মতো গার্লফ্রেন্ড ভাবছেন, আমি কি বলেছি? আর হ্যাঁ, ভালোই, যত তাড়াতাড়ি সময় কাটবে 5 দিন শেষ হবে, আপনার থেকে পিছা ছুটবে। দেখো, এই 5 দিনে যেন আবার আমার প্রেমে না পড়ে যাও। হা হা হা। সাইড হও, আমি বসবো। আমি একটু সাইড হতে ফারহান বসে পড়লো আমার সাথে দোলনায়। তারপর আমার এক কানের হেডফোন নিয়ে নিজের কানে গুজে আরেকটা আমার কানে গুজে দিল। অনেকক্ষণ ধরে চুপচাপ কিছু না বলে গান শুনছিলাম। আমার গানের দিকে মনোযোগই যাচ্ছে না, বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছিলাম। চোখ বন্ধ করে গানটা ফিল করছে ফারহান। এইভাবে দুইজন একসাথে বসে একটা রোমান্টিক গান শুনবো, গানটা ফিল করব, তারপর আমি ওর কাঁধে মাথা রাখবো, তারপর ধ্যাট। কিন্তু এটা তো সেই মানুষ না। আমি তাড়াতাড়ি সেখান থেকে উঠে হেডফোন টান দিয়ে খুলে ফেললাম। ফারহান ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? উফ, এখন এইভাবে আপনার সাথে বসে গান শুনলে পরে কি হবে? কোন পরে? পরে যখন আমার প্রিন্স চার্মিং আসবে, ওর সাথে যখন আমি আমার এই স্বপ্নটা পূরণ করব, তখন আমার বারবার আপনার কথাই মনে পড়বে যে আপনার সাথেও বসে একদিন এইভাবে গান শুনেছিলাম। তো পড়বে মনে, কি হয়েছে? আর মনে পড়বেই কেন? 5 দিন পর তো আমি চলে যাব, এরপর আমাকে ভুলে যাবে। উফ, এটাই তো সমস্যা। 5 দিন পর আপনি চলে যাবেন, আর এখন এইসব করে আমাকে কিছু মোমেন্ট হাইলাইট করে দিয়ে গেলে পরে আমি কি করব? কিন্তু আমি তো তোমার সাথে কিছু সময় কাটাতে চাই, যেটা আমার মনে থাকবে। এর কারণ হলো বাংলাদেশি গার্লফ্রেন্ডের এক্সপিরিয়েন্স। আমার সব সময় মনে থাকবে যে আমার সেখানে একটা গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন না তার মানে আপনি শুধু এক্সপিরিয়েন্সের জন্য আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য এমন পাগল হয়েছেন? ছোট ছোট চোখ করে বললাম। ফারহান কিছুই বলল না। আমি আবার বললাম, আচ্ছা, আপনি যে 5 দিন করছেন, যদি আল্লাহ আমাদের ভাগ্য মিলিয়ে দেয়, মানে এমন হয় যে আপনার সাথে আমার জোড়া আছে, এরপরও কি আপনি আমাকে ভালোবাসবেন না? মানে তখনও কি আপনি এটাই বলবেন, তুমি আমার 5 দিনের বউ, আমি শুধু এক্সপিরিয়েন্সের জন্য? আউচ! জোরে চিৎকার দিয়ে উঠল ফারহান। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে? এখানে অনেক মশা, চলো ভিতরে যাই। এটা বলে উনি উঠে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাবছি, আমার একটু আগে বলা কথাগুলো আজব। আমি কি বললাম এসব? আমি নিজেই বুঝছি না। মুখ দিয়ে কি আবল তাবল বের হলো, আজগুবি কথা। উফ, আমিও মনে হয় এই একদিনেই পাগল হয়ে গেছি। আউচ! সত্যি অনেক মশা। তাড়াতাড়ি বাড়ির ভেতরে যাই। রুমাইশার রুমে গিয়ে দেখলাম আরহান ভাইয়া বসে আছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। ভাইয়া, তুমি এখানে? রুমাইশা বলল, ভাইয়ার এই সন্ধ্যাবেলা ব্রেকআপ হয়েছে, সেই কষ্টের কথাই বলতে এসেছে। ব্রেকআপ? যাক, ভালোই হয়েছে। আমি ভাইয়ার জন্য চা নিয়ে আসি, তুই বস। রুমাইশা চলে গেল। আমি বসে বললাম, তো ব্রেকআপ কেন হয়েছে শুনি? ও না বলেছিল ও কখনোই তোমাকে ছেড়ে যাবে না? ও কিছু করে নাই, আমি ব্রেকআপ করেছি। কেন? ভাইয়া আমার হাত ধরে বলল, রাইসা, তুই তো জানিস আমি ওঠে কত ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো, তো ব্রেকআপ কেন করেছো? ও বলছে ওর ফ্যামিলিতে নাকি প্রবলেম হয়েছে, এখন ও ওর ফ্যামিলির সাথে গ্রামে চলে যাবে। ওর ভাবা উচিত ছিল না যে এরপর আমি কি করব? আমি রাগে ওর সাথে ব্রেকআপ করেছি। তাহলে তোমারও তো ভাবা উচিত ছিল ওর কষ্টটা। কথার মাঝখান দিয়ে রুমাইশা চা নিয়ে এলো। দেখলাম ওর সাথে ফারহানও এসেছে। আমি ভ্রু কুচকে তাকিয়েছি যে ও এখানে কি করছে। রুমাইশা চা নিয়ে
আমাদের সামনে এসে দাঁড়াতে ফারহানও এসে রুমাইশার পিছনে দাঁড়িয়ে কিভাবে যেন ওকে ধাক্কা লাগিয়ে দিল, আর রুমাইশার হাতের সব চা এসে পড়ল আমার আর আরহান ভাইয়ার হাতে। ভাইয়া আমার হাত ধরেছিল, তাই অর্ধেক আমার হাতে আর অর্ধেক ভাইয়ার হাতে। চাগুলো হালকা গরমই ছিল, তবুও একেবারে হাত জ্বলছে। ফারহান বলল, ওহ আম রিয়েলি সরি, ভুলে ধাক্কা লেগে গেছে। আমি রেগে ওর দিকে তাকিয়ে আছি। ফারহান আমার সামনে এসে আমাকে বলল, ওহ নো, তোমার হাতেও লেগে গেছে দেখি। আমি ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে এলাম, দরজাও বন্ধ করে দিলাম। তারপর হাতে পানি দিলাম। কত খারাপ এই ফারহানটা, ইচ্ছে করে এমন করেছে আমি জানি। অনেক রাগ লাগছে। ও আরহান ভাইয়েরও তো মনে হয় লেগেছে, কিন্তু এই সময় আমি বাইরে যেতে চাই না। একটু পরে এসে রুমাইশা আমাকে ডাক দিল, দরজা খুলতে বলল, আয় ডিনার করবি না? আমি কিছু না বলে ওর সাথে গেলাম। নিচে গিয়ে দেখলাম আরহান ভাইয়াও বসেছে ডিনার করতে, কিন্তু ফারহান নেই। আমি গিয়ে ভাইয়ার পাশে বসে ভাইয়াকে বললাম, তোমার হাত ঠিক আছে তো? বেশি লেগেছে নাকি? আরে না, কিছু হয়নি। আচ্ছা সরি, ওই সময় তোমাকে না দেখে চলে গেলাম। তুমি তো জানো আমি কত রেগে যাই। ডিনার শেষ করলাম, কিন্তু ওই ফারহানটা গার এলো না। যাকগে, আমি আমার রুমের দিকে গেলাম। রুমে ঢুকবো তার আগে পাশের রুম থেকে হ্যাচকা টান দিল। আমি রুমে ঢুকতেই রুমের দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকালো। দেখলাম ফারহান। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। ফারহান আমার কাছে এসে বলল, তোমার হাত দেখাও। আমি রেগে বললাম, কেন কেন দেখাবো? আপনার দেখে কি? আপনি নিজে ইচ্ছা করে তো ফেলেছেন, তাই না? আমি কি জানতাম তোমার হাতও লেগে যাবে? আমি বড় বড় চোখ করে বললাম, তার মানে কি আপনি আরহান ভাইয়ার হাতে ফেলতে চাইছিলেন? কেন? ও তোমার হাত ধরেছে কেন? এবার রাগ তো লাগছেই, আর অবাকও। মুখ এত বড় হা করে বললাম, উনি আমার হাত ধরেছে, তাতে আপনার কি হয়েছিল? উনি আমার ভাইয়ার মতো বুঝতে পেরেছেন। ফারহান আমার সামনে এসে বলল, আচ্ছা তোমার হাত দেখাও। আমি দুই হাত পিছনে নিয়ে বললাম, না, জীবনে আপনাকে দেখাবো না। ফারহান আমার হাত দেখার জন্য আমার সাথে জোর করতে লাগলো, আর আমি তো কখনোই দেখাবো না, আমাকে চিনে নাই ফারহান। ফারহান যে হাতে চা পড়েছিল ওই হাত চেপে ধরে একটু ব্যথা পেলাম। ফারহান আমার হাত সেইভাবে ধরে আমাকে বসিয়ে পাশের ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে আমার হাতে লাগিয়ে দিল। আমি চুপচাপ বসে ওর দিকে আর চোখে তাকিয়ে আছি। ওষুধ লাগানো শেষ হতে হঠাৎ করে আমার হাতে চুমু লাগিয়ে দিল। আমি ধরফড়িয়ে লাফিয়ে উঠে বললাম, কি করছেন? এটা বলে সেখান থেকে চলে আসতে নিলে পিছন থেকে ফারহান ডেকে বলল, রাইসা আম সরি। আমি দাঁড়িয়ে যেতে ফারহান আবার বলল, আমি সকাল থেকে বলছিলাম যে এই 5 দিন তুমি আমার গার্লফ্রেন্ড, আর দেখেছো আজকে একদিন কিভাবে চলেও গেছে। এতক্ষণ আমি তোমার সম্পর্কে কিছু না জেনেই এইভাবেই বলছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু আজকে সারাদিন তোমার সাথে থেকে যতটুকুই তোমাকে চিনেছি, এখন আমি তোমাকে মন থেকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এই 4 দিনের জন্য? হায়, আমার বুক ধকধক করে উঠল। ফারহান কি সত্যি মন থেকে তাহলে জিজ্ঞাসা করছে আমাকে? ফারহান পিছনে ঘুরে তাকাতে ফারহান আবার বলল, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আমার মুখে কেন যেন মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু হাসিটা বেশক্ষণ রইল যখন ফারহান আবার বলল, আমি মন থেকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এই 4 দিনের জন্য? ব্যাস, আমি দাঁত কটমট করে আর 1 মিনিটও দাঁড়ালাম না সেখানে। দরজা খুলে সোজা আমার রুমে গেলাম। আমার রুমের দরজা বন্ধ করে বেডে বসে ভাবছি, উফ, যখনই ছেলেটাকে একটু ভালো লাগে তখনই সব শেষ করে দেয়। আজকে সারাদিন পাগলের মতো 5 দিন করেছে, এখন আবার ছাগলের মতো 4 দিন করছে। বুঝলাম না পাগলটাই 4-5 কেন করছে? 4 দিন পরে কি পাগলখানায় ভর্তি হবে? ছাদে দাঁড়িয়ে আছি, কেন যেন ভিতরে অনেক কষ্ট লাগছে। 2 হাত ভর্তি মেহেদি দেওয়া। চোখ বন্ধ করতে হঠাৎ পিছন থেকে কে যেন জড়িয়ে ধরল। আমি চোখ খুলে চমকে উঠলাম। তুমি এখানে কেন? কথার আওয়াজ শুনে বুঝলাম যে ফারহান। আমি বললাম, ছাড়েন। ফারহান আমাকে ছাড়তে আমি ঘুরে দাঁড়ালাম। আমার হাত দেখে ফারহান বলল, তুমিও মেহেদি লাগিয়েছো? তো লাগাবো না, আমার ফ্রেন্ডের বিয়ে। কি হয়েছে তোমার? হঠাৎ আবার এমন ভরকে গেছো যে? সকালে তো ঠিকই ছিলা। আমি কালকে সারা রাত একটা কথাই ভেবেছি, যে আমি ফারহানকে বললাম আমি ওর গার্লফ্রেন্ড হতে চাই এই 3 দিনের জন্যই। কিন্তু এটা আমি কেন বললাম? মানে এইভাবে বলার কারণটা কি? আমি এটা জানি যে আমি ফারহানের মতো এক্সপিরিয়েন্সের জন্য বলিনি এই কথা, যে আমি ওর এই বাকি 3 দিনেরই গার্লফ্রেন্ড হতে চাই। তাহলে কেন বললাম? আচ্ছা ভালো কথা বলেছি, তাহলে 3 দিন পর ফারহান চলে গেলে কি ওর কথা ভোলা সম্ভব হবে? এত কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে গেছে কবে, নিজেও জানি না কবে ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হতে দেখলাম রুমাইশা একটা ট্রেতে করে 2টা কফি নিয়ে যাচ্ছে। আমি গিয়ে বললাম, কিরে, এতদিন না রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিলি, বিয়ে নিয়ে ব্যস্ত ছিলি, আজকে সকাল একেবারে কাকে কফি দিয়ে আসছিস? আরে না, একটা ফারহানের জন্য আর একটা হবু বরের জন্য। আমি 2 ভ্রু উঁচু করে বললাম, বাবা, হবু বর? তোর বরটা না আমার একদম পছন্দ হয়নি। মানে দেখতে তো পুরাই ঝাক্কাস, কিন্তু একটাই সমস্যা, একটু অদ্ভুত।
মানে আছে না যে শালিদের সাথে একটু ভালোভাবে কথা বলবে, একটু মিলমিশ হবে শালিদের সাথে, একটু মজা করবে, একটু ঘুরতে নিয়ে যাবে। কিন্তু ব্যাটার মধ্যে এইসবের কিছুই পরিত নেই। তার ওপর আবার ওই দিন আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে কথা বলছিল। আমি রুমাইশার হাতের ট্রে থেকে একটা কফি নিয়ে বললাম, যা তুই তোর হবু বরকেই কফি দিয়ে আয়, আর হ্যাঁ বলে আসিস যে তোর আর আমার ফ্রেন্ডশিপ সম্পর্কে শহরের প্রত্যেকটা গলিতে গলিতে মানুষ জানে। ছোটকালের ফ্রেন্ড আমরা, অফকোর্স। আর তুই এই কফি নিয়ে কোথায় যাচ্ছিস? আরে হ্যালো, যাকে দিতে যাচ্ছিলি তাকেই দিয়ে আসতে যাচ্ছি, আমি নিজে খাবো না, চিন্তা নিস না। আর তোর কাজ কত সহজ করে দিলাম আমি। এখন তুই সোজা তোর হবু বরের রুমে যা, আর আমি আমার আমি এটা উনাকে দিয়ে আসি। হে হে হে, উনাকে? যাও বাবা, তোমার মতলব আমি বুঝতে পেরেছি। লিসেন, আমার কোনো মতলব নেই। ফারহানের রুমে কফি নিয়ে যেতে যেতে ভাবছি, আচ্ছা আমি কেন নিয়ে যাচ্ছি ওর জন্য কফি? মানে আমার আবার ভিতরে শখ জাগলো কিভাবে কারোর জন্য কফি নিয়ে যেতে। সত্যি বলতে ভিতরে কেমন যেন ইচ্ছে করছে যেন আমি ওনার জন্য ফারহানের জন্য কফি নিয়ে যাই, গিয়ে একটু ওর ঘুমন্ত ফেসটা দেখি। ভিতরে কেন যেন এক্সাইটেড ফিল হচ্ছে। কফি নিয়ে প্রথমে রুমে নক করলাম, পরে দরজা খুলে উঁকি দিয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু বিছানায় তো কেউই নেই। সে কি, ফারহান উঠে গেছে নাকি? কফিটা টেবিলে রেখে দেখলাম বারান্দায় নেই, আর ওয়াশরুমেও নেই, কারণ ওয়াশরুমের দরজাটা খোলা। আমি ভ্রু কুচকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বাইরে যাওয়ার জন্য ঘুরতে দেখলাম দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি ঘুম থেকে উঠে গেছেন? ফারহান আস্তে করে আমার সামনে আস্তে আস্তে বলল, তো তুমি এসেছিলে আমাকে দেখ, কিন্তু আমি তো অনেক আগে উঠেছি। যখন তুমি ঘুমিয়েছিলে তখন আমি গিয়েছিলাম তোমার রুমে তোমার ঘুমন্ত ফেস দেখতে। আপনি সকাল সকাল আমার রুমে গিয়েছিলেন? আর এতক্ষণ রুমাইশার কাছে তুমি আমার ভাইয়ের নামে কি বলছিলে? আপনি আবার সেটাও শুনেছেন। যাই হোক, ভুল কিছু তো বলিনি। সত্যি ওই দিন আমাকে শুধু শুধু কত কি বলল, আপনি না সেখানে বসেছিলেন, শোনেননি? ফারহান আমার একেবারে কাছে এসে কোমর জড়িয়ে ধরে আমাকে নিজের সাথে মিশিয়ে আমার কানের সামনে গিয়ে আস্তে করে বলল, গুড মর্নিং গার্লফ্রেন্ড। এটা বলে আমার গালে একটা চুমু দিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওর থেকে সরে বললাম, কি করছেন? কেন, তুমি আমার গার্লফ্রেন্ড না? হ্যাঁ, না মানে গার্লফ্রেন্ড হয়েছি তো কি চিপকা চিপকি করা প্রয়োজন নাকি? আরে না, এটাকে বলে গুড মর্নিং কিস। এটা বলে আমার সামনে এগোতে আমি বললাম, আমার আর গুড মর্নিং কিস প্রয়োজন নেই, আমি গেলাম। দাঁড়াও, কই যাও? আমার গুড মর্নিং কিস কই? প্লিজ, আমার দ্বারা সম্ভব না। এটা বলে রুম থেকে বের হয়ে গিয়ে কি যেন ভেবে আবার রুমে ঢুকলাম। ঢুকে বললাম, আচ্ছা আপনার আগে যত গার্লফ্রেন্ডই ছিল তাদের থেকেও কি আপনি এই গুড মর্নিং কিস আদান প্রদান করতেন নাকি? ফারহান একটু হেসে বলল, আরে না, আমি তো বললাম ওদের সাথে আমার দেখাই কম হতো, আমি বিজনেস নিয়েই তো ব্যস্ত থাকতাম, আর শুধু এখন একটু ফ্রিলি ভাবে তোমার সাথে সময় কাটাতে পারছি। আপনি সত্যি বলছেন তো? আচ্ছা তাহলে শুনে রাখেন, এখন আমি আপনার গার্লফ্রেন্ড, আর আমি কিন্তু ওদের মতো না। আমি কিন্তু খুবই রেসপন্সিবল একটা মানুষ। যেটা আমার সেটা শুধু আমারই। এখন আপনি 3, 4, 5 যতদিনের জন্যই আমার বয়ফ্রেন্ড হন না কেন, আমি কিন্তু এসব সহ্য করব না। ফারহান কিছু বলল না, নিচে তাকিয়ে একটু হাসলো। আমি রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে মুচড়ামুচড়ি করে খুশি হয়ে বললাম, হায়, এই ছেলেটার হাসি কত কিউট, মার ডালা। আজকে এত কিউট লাগছে কেন বুঝলাম না। আজকে রুমাইশার মেহেদি। আমি কিন্তু এমন না যে সাজতে পছন্দ করি না, সাজতে তো সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আবার আমি সব সময় সেজেও থাকি না, শুধুমাত্র কোনো অনুষ্ঠান বা কোনো দাওয়াতে গেলে সাজি। আর মেহেদি তো আমার অনেক ভালো লাগে, আর আজকে আমি 2 হাত ভরে মেহেদি দেব। আমি একেবারে ডার্ক সবুজ রঙের একটা লেহেঙ্গা পরেছি, বেশি কাজ নেই, শুধু নিচের দিক দিয়ে একটু কাজ করা, আর চুল সুন্দর করে স্টাইল করে সামনে দিয়ে বেনি করে, যেটাকে বলে ফ্রেঞ্চ বেনি, আর নিচ দিয়ে খেজুর বেনি, আর সেজেছি হালকা। আমি রেডি হয়ে রুম থেকে বের হয়ে ফারহানের রুমের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু ওর রুমের দরজাটা বন্ধ। আমি নিচে গিয়ে রুমাইশার পাশে বসলাম। রুমাইশা মেহেদি লাগাচ্ছিল, একজনকে ডেকে বলল আমাকেও মেহেদি দিয়ে দিতে। 2 হাত ভর্তি মেহেদি লাগিয়ে উঠলাম। ফারহান এখনো নিচে এলো না, আমি উপরে গেলাম। ওর রুমের দরজা খোলা ছিল, তাই একটু মুখি দিলাম, কই এইবারও তো কেউ নেই রুমে। ঢুকে দেখলাম ফারহান বারান্দায় দাঁড়িয়ে আছে, কার সাথে যেন কথা বলছে ফোনে। আমি একটু সামনে যেতে শুনতে পেলাম, মিতিকা, আমি অনেক আগেই বলেছিলাম আমাদের ব্রেকআপ, এখন তুমি আবার প্যাচ আপ করতে চাইছো, কোনো লাভ নেই। তোমার সাথে আমার রিলেশন গিয়েছিল শুধুমাত্র 1 সপ্তাহের, আমাদের কয়েক বছরের রিলেশন ছিল না যে তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া বাঁচতে পারবে না, ব্লা ব্লা। প্লিজ ভুলে যাও আমাকে। এখন আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে বর্তমানে। কি? আমি শুনেছি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলেন।
ফারহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লিসেন, ওইটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর আমি তো বলেছি তোমাকে আমার আগের গার্লফ্রেন্ডের কথা, যে আমার ছিল আগে গার্লফ্রেন্ড। কিন্তু আমি শুনেছি আপনি বলে বলছিলেন আপনাদের রিলেশন ছিল 3 দিনের, এরপর আপনি আবার ওর সাথে ব্রেকআপ করে আমার কাছে এসে কি বলেন আমাকে 5 দিনের জন্য আপনার গার্লফ্রেন্ড হতে। তাহলে কি আমি এটা মনে করব যে আপনি সব মেয়েদের সাথে এমন করেন, 3-5 দিনের রিলেশন করে? কি বলছো এইসব? হ্যাঁ, ওর সাথে আমার ছিল 3 দিনের রিলেশন, আর এরপর আমার মনে হয়নি যে ও আমার যোগ্য, তাই আমি ব্রেকআপ করেছি। ও আচ্ছা, আর আপনি আমাকে 5 দিনের গার্লফ্রেন্ড হতে কেন বলেছেন? কারণ আপনি 5 দিন পর লন্ডন চলে যাবেন, তাই। আর ওই মেয়েটাকে আপনি শুধু শুধু কেন ধোকা দিচ্ছেন? আমি শুনেছি ও বলছিল ও আপনাকে অনেক ভালোবাসে। লিসেন, আমি বলছি ও ওই রকম মেয়ে না যেমনটা আমি মনে করি আমার যোগ্য। আর 3 দিনে ও কিভাবে আমাকে ভালোবেসে ফেললো বলো? তুমি ওর সম্পর্কে কিছু জানো না? শোনোনি? ও শুধুমাত্র ড্রামা করছে আমার সাথে। কে বলেছে আপনাকে 3 দিনে ভালোবাসা যায় না? 1 দিনেই ভালোবাসা যায়, এমনকি 1 সেকেন্ডেও ভালোবেসে ফেলা যায়। এটা বলে আমি চলে যেতে নিলে ফারহান পিছন থেকে আমার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে বলল, কেন, তুমি কি আমাকে ভালোবাসো? শোনো, ওর সাথে আমার রিলেশন এই জন্য ভেঙেছে কারণ ও আমার সাথে রিলেশন করার সত্ত্বেও আরেকটা ছেলের সাথে রিলেশন করত, যেটা আমি একদিন নিজের চোখে দেখেছিলাম। আর এইভাবেও আমার ওকে ভালো লাগতো না। আর তুমি আমার সাথে এমন রাগ করেছো কেন বলবে? আমি তো এখন ওর মতো করছি না যে তোমার সাথে রিলেশন করে আমি অন্য মেয়ের সাথে রিলেশন করছি। রুমের দরজা খুলতেই দেখলাম টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে আলমারি থেকে কাপড় বের করছে ফারহান। আর শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা টাওয়েল। আমি হঠাৎ দরজা খুলতে ফারহানও আমার দিকে তাকালো, আর আমি ফারহানের দিকে। বড় বড় চোখ করে কিছু না বুঝে কতক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর কিছু না বলে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে ভাবছি আমি নিজেও কেমন একটা মানুষের রুমে যে নক করে ঢুকতে হয় সেটা কি ভুলে গিয়েছিলাম। ফারহান এসে দরজা খুলে বলল, কি হয়েছে? আমি ঘুরতে দেখলাম ফারহান এখনো সেইভাবেই আছে। আমি বললাম, আগে যান, জামা কাপড় পরেন, তারপর কথা বলছি। আর সরি, নক না করে ঢুকে গিয়েছিলাম। ফারহান বলল, ডোন্ট ওয়ারি, আমি তো তোমাকে বলেছিলাম তুমি যে কোনো সময় আমার রুমে আসতে পারো। তুমি গার্লফ্রেন্ড, রাইট? আপনি প্লিজ আগে যান, কাপড় পরে আসেন, আমার কথা আছে আপনার সাথে। ফারহান রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর আমি দাঁড়িয়ে ভাবছি আমি না বুঝে কত খারাপ ভেবেছি ফারহানকে। আমার এমন করা উচিত হয়নি। আচ্ছা, রুমাইশা যা বলেছে তা কি সত্যি? আমার তো ভয় করছে, কিন্তু আমি ওনার সাথে যে ব্যবহার করে সেটার জন্য আমাকে সরি বলতেই হবে। কালকে রাতে আমি রুমে প্রথমে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে ভাবছি ফারহান কি তাহলে সত্যি এমন? আমি তো ভাবতেও পারিনি। আর তাছাড়া আজকের দিন চলে গেলে আর আছে 2 দিন, তারপর তো চলেই যাবে। আমার ওর কথা নিয়ে ভাবার এত কি প্রয়োজন? আর আমার সাথে ওর সম্পর্ক ছিল শুধু এই 5 দিনেরই। আমার কোনো অধিকার নেই ওর এই সব বিষয় নিয়ে কথা বলার। ওর লাইফ, ওর ইচ্ছা, যা মন চাই করুক। কিন্তু হ্যাঁ, ও আমার সাথে এমন গুটিবাজি করতে পারবে না। এখন থেকে ওর থেকে 10 হাত দূরে থাকবো, আর এখনই ওকে ভুলে যাব। সকালে ব্রেকফাস্টের জন্য নিচে যেতে দেখলাম ফারহান বসে আছে। আমি সিঁড়ি দিয়ে নামার সময় ফারহানের চোখ পড়লো আমার দিকে। খেয়াল করলাম আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু আমি ওর দিকে তাকাবই না। আজকে না, যতদিন এখানে আছে আমি ওকে পুরো ইগনোর করব। আমি নিচে নেমে টেবিলে বসলাম, হাতে একটা ব্রেড নিয়ে আস্তে আস্তে খেতে খেতে একেবারে আস্তে করে এক পলক ফারহানের দিকে তাকাতে দেখলাম এখনো আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে চোখ সরিয়ে রুমাইশার দিকে ব্যস্ত হয়ে গেলাম। ব্রেকফাস্ট শেষে বাগানে গিয়ে দাঁড়ালাম, দেখলাম ফারহান এই দিকেই আসছে। আমি ঘুরে দাঁড়ালাম। ফারহান আমার সামনে এসেই বলল, গুড মর্নিং গার্লফ্রেন্ড। আমি কিছু বললাম না, এমনকি ঘুরলামও না। ফারহান আমার সামনে এসে দাঁড়াতে আমি আবার ঘুরে দাঁড়ালাম। ফারহান বলল, হেই, তুমি এমন বারবার ঘুরে দাঁড়াচ্ছ কেন? আমি কিছু বললাম না। ফারহান আমার হাত ধরে বলল, এই যে লিসেন, আমি আছি এখানে, কি হয়েছে তোমার? আমি সাথে সাথে হাত সারিয়ে সেখান থেকে চলে গেলাম। ফারহান ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে গেলাম, সোফায় বসলাম রুমাইশার সাথে। দেখলাম ফারহান আবার এসছে এখানে। এসে ফারহানও সোফায় বসলো। আমি রুমাইশা, তারপর বাকি সবার সাথে কথা বলতে ব্যস্ত। আর ফারহান বারবার আমার দিকে তাকিয়ে ইশারায় কি যেন বলতে চাচ্ছে, কিন্তু আমি ভুলেও ওর দিকে তাকাচ্ছি না। একটু পরে আমি উঠে রুমের দিকে গেলাম। ফারহানও আবার উঠে আমার পিছনে আসছিল। আমি আমার রুমের সামনে আসতে পিছন থেকে ফারহান আমার হাত ধরে বলল, হেই, তুমি কি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? অনেকটা শান্তভাবে জিজ্ঞেস করলো ফারহান। আমি এইবার ঘুরে বললাম, সরি, কে আপনি? ও, আপনি রুমাইশার ভাই, তাই না? আমি আপনাকে ইগনোর কেন করব? আমি এখানে বিয়ে খেতে এসেছি আমার ফ্রেন্ডের। আমি তো এখানে কাউকে ইগনোর করতে আর কাউর গার্লফ্রেন্ড হতে আসিনি। সরি। এটা বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বিকেলে আমি রুমাইশার রুমে গেলাম। পার্লার থেকে লোক এসছে রুমাইশাকে সাজাতে। আজকে রুমাইশার গায়ের হলুদ। আমি যেতেই রুমাইশা বলল, তুই বস, তোকেও সাজিয়ে দিবে। না, আমি এত গর্জিয়াস লুক করব না, আমি নিজে সাজতে পারি। আমি নিজে সেজে নিব, তুই সাজ। আচ্ছা। রুমাইশার হেয়ার স্টাইল নিয়ে ব্যস্ত। আমি ওর পাশেই বসে আছি চুপচাপ। আমাকে এইভাবে দেখে রুমাইশা বলল, কি হয়েছে? আমি একটু মন মরা হয়ে বললাম, না, আমি তোকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি? ফারহানের আগে কয়টা গার্লফ্রেন্ড ছিল? মানে ওর গার্লফ্রেন্ড সম্পর্কে, আই মিন
ওর সম্পর্কে একটু বলবি? ও আচ্ছা, এই কথা। দেখ, তুই আমার ছোটকালের ফ্রেন্ড, তুই আমাকে এইসব কথা জিজ্ঞেস করতে হিচকিচ খাস কেন? ফারহান আমার ভাই, আমি সব জানি ওর সম্পর্কে, আর আমি কেন বলবো না তোকে? আচ্ছা ডাইরেক্ট বল, কি বিষয় নিয়ে তুই এত টেনশনে? এইবার আমি অনেকটাই ফ্রি ফিল করলাম। এইভাবে এমন কোনো কথা নেই যেটা আমি রুমাইশার সাথে শেয়ার করি না, আর আমার দুজন অনেক ফ্রি। আমি আমার প্রত্যেকটা ছোট ছোট কথা রুমাইশাকে বলি, কিন্তু প্রথম আজকেই আমি এমন ফিল করেছি ওর সাথে কথা বলতে, কারণ আমি ওকে ওর ভাইয়ের কথাই জিজ্ঞেস করতে যাচ্ছি, আর আমি ওর ভাইয়ের কথাই খারাপ ভাবছি। পরে রুমাইশা জানতে পারলে কি ভাববে? তাই আমি এখানে এসেছি রুমাইশাকে সব বলতে আর ওর থেকে সত্যি জানতে। আমি বললাম, রুমাইশা, ফারহানের মিতিকা নামের কোনো... আমি এতটুকুই বলতে রুমাইশা বলল, ও মিতিকা, এই মিতিকাই তো সবকিছুর মূল। এই মিতিকা জানিস কত খারাপ? মিতিকা প্রথমে নিজেই এসেছিল ফারহানের কাছে, ওকে বলেছিল ও ফারহানকে অনেক ভালোবাসে। এরপর অনেকদিন ফারহানের পিছনে ঘোরার পর ফারহান রাজি হয় ওর সাথে রিলেশনে যেতে। ওদের রিলেশন মাত্র 3 দিন গেছে, কারণ মেয়েটা ছিলই গুটিবাজ। এরপর থেকে বারবার ফারহানকে কল করে একই কথা বলে, ও ওকে অনেক ভালোবাসে। এরপর একদিন ফারহান রাজি হয় ওকে মাফ করে দিতে, কিন্তু সেই দিনও ও আরেকটা ছেলের সাথে ধরা খায়। বল, এইসব মেয়েদের কি করা উচিত? আর তাছাড়া ফারহানের আরো কিছু গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমার মনে হয় না সেগুলো গার্লফ্রেন্ড, সেগুলো শুধু নামেই গার্লফ্রেন্ড। এইভাবে না দেখা হতো, না কথা হতো, ফারহান ওদের ফ্রেন্ড হিসেবেই মানতো। আমি বললাম, তোকে কি ফারহান সব বলে? একমাত্র আমি যার সাথে ফারহান সবকিছু শেয়ার করে। আচ্ছা এখন বল, তুই এত আপসেট কেন? দেখ, এই সময় গার্লফ্রেন্ড সব ছেলেদেরই থাকে, 1-2টা, আর ফারহানের শুধু 5টে ছিল এইসব। এখন কেউ নেই, শুধু তুই আছিস। কিন্তু আমি কিছু না জেনে সকাল থেকে ওকে ইগনোর করছি। এমনকি একটু আগে আমি ওকে কি সব বলেছি, এখন আমার সরি বলতে হবে ওকে। রুমাইশা সোজা হয়ে বসে বলল, কি তুই ইগনোর করেছিস? তাও আবার ফারহানকে? লাইক সিরিয়াসলি? আর ও কি এখনো তোকে কিছু বলেনি? আমি গলা ঝেড়ে বললাম, মানে কি বলবে? ও, আই থিঙ্ক তোকে কিছু বলেনি, কিন্তু তুই ওকে চিনিস না। ওর কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে কেউ ওকে ইগনোর করলে। এরপর ও পুরাই ফায়ার হয়ে যায়। ও তেমন মানুষ না যে কেউ ওকে ইগনোর করবে আর ও চুপচাপ মেনে বসে থাকবে। তার মানে কি আমি সরি বললে আমাকে মাফ করবে না? রুমাইশা খোট উল্টিয়ে বুঝালো সে জানে না, কিন্তু মুখে কিছু বলল না। আমি বড় একটা হাফ ছেড়ে বললাম, আচ্ছা আমিও রেডি হই এখন। আমি রেডি হয়ে ফারহানের রুমে গেলাম। আমি আজকেও সুন্দর করে সেজেছি আর একটা কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা পরেছি। বর্তমানে আমি ফারহানের রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। ফারহান রুমের দরজা খুলে আমাকে রুমের ভিতরে টান দিল। আমার কেন যেন আজকে অনেক ভয় করছে, আবার বুকের ধুকপুক বেড়েছে। ফারহান ঘাড় একটু বাঁকা করে শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফারহানের দিকে খেয়াল করতে দেখলাম ফারহান একটা পাঞ্জাবি পরেছে হলুদ কালারের। ফারহান বলল, কি হয়েছে? আমি কাপা কাপা গলায় বললাম, সরি সকালে আপনার সাথে এমন ব্যবহারের জন্য। আমি আসলে দেখলাম ফারহান সেইভাবে ঘাড় বাঁকা করে কিভাবে যেন তাকিয়ে আছে, মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। আমি এইভাবেই কাপা কাপা গলায় কথা বলছি, তাও আবার এই চাহনি দেখে মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। ফারহান বলল, তারপর? তুমি আসলে... হ্যাঁ, আমি আসলে আপনাকে ইগনোর করছি। আর কিছু বলতে পারলাম না। ফারহান আমার ঘাড়ে মুখ গুজতে মুখটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি নিজেই জমে গেছি। ফারহানের প্রত্যেকটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমার কেন যেন এখন হাত পাও কাঁপছে। না কিছু বলতে পারছি, না ওকে সরাতে পারছি। ফারহান ওর মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে কি যেন বলতে যাবে, তার আগে হঠাৎ রুমে কেউ যেন ঢুকে বলল, ফারহান ভাইয়া ডাকে। এটা বলে চলে গেল। রুমের দরজাটা লক করা ছিল না। হঠাৎ কেউ আসায় আমি ভয় পেয়ে গেলাম। ফারহান বলল, চলো নিচে যাই। এটা বলে ফারহান আগে রুম থেকে বের হয়ে গেল। আমি মনে মনে ভাবছি, কিরে বাবা, একটু বলবে না আমাকে কেমন লাগছে? কোনো কমপ্লিমেন্ট না দিয়ে চলে গেল।